অনার্স ফার্স্ট ইয়ারের সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং নিরাপদে আছো। আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে, যেটি টপিক হচ্ছে পার্ট সি ইংলিশ রিডিং স্কিলস, এবং যেটির কোর্স কোড হচ্ছে 211101। তো মূল ক্লাসে প্রবেশের আগে আমি আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। দিস ইজ নুরুল আমিন, 34 BCS লেকচারার ইন ইংলিশ, গোয়াপটা বিএম কলেজ, বরিশাল। সো আমরা জানি যে আজকের যে পার্ট সি ইংলিশ রিডিং স্কিলস যে টপিকটি, এই পুরো পার্ট সির এরিয়া জুড়ে আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে 50 নম্বরের পড়া আমাদেরকে পড়তে হয় বা 50 নম্বরের উত্তর দিতে হয় এই একটি পার্ট থেকেই। এবং এই পার্ট সিটাকে আমরা অল্টারনেটলি এরকম বলতে পারি যে প্র্যাকটিক্যাল ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ এ পোয়েম। তার মানে পুরো পার্ট সি জুড়ে একটা পোয়েমের অ্যানালাইসিস হয় এবং এই পোয়েমটাকে নিয়ে ঘুরে ফিরে নানা রকম প্রশ্ন হয়, যা থেকে তোমাদের 50টি নম্বর। তো চলো প্রথমেই জেনে নেই আজকের ক্লাসের টার্গেট লার্নিং আউটকাম কি কি। আজকের ক্লাসে আমরা ঠিক কি জানতে চাচ্ছি। আমরা প্রথমেই যেটা জানবো, এই টপিকটির বা এই কোর্সটির ব্যাকগ্রাউন্ডের একটা বিষয় জানবো, সেটা হচ্ছে আইডিয়া অন প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম। তোমরা জানো আমাদের ইংলিশ রিডিং স্কিলসের পার্ট সিতে আমরা মূলত পোয়েমের উপরে ক্রিটিসিজমটা জানি। একটা কবিতাকে কিভাবে ক্রিটিসাইজ করতে হয়, অ্যানালাইজ করতে হয়, এই পুরো বিষয়টা কিন্তু ক্রিটিসিজমের একটা বিশেষ ধারা, প্র্যাকটিক্যাল ক্রিটিসিজমের কাজ। সেই হিসাবে আমরা প্রথমেই আজকে প্র্যাকটিক্যাল ক্রিটিসিজমের উপর একটা আইডিয়া নিব। এরপরে আমরা জানবো যে পোয়েম অ্যানালাইসিস করতে গিয়ে পোয়েমের সাবজেক্ট ম্যাটার এবং ক্রিটিক্যাল সামারি কিভাবে বের করতে হয় এবং সেটা কিভাবে নির্ণয় করতে হয়। পরবর্তীতে আমরা আজকে যে কবিতাটি পড়বো সেই কবিতার আলোকে আমরা সাবজেক্ট ম্যাটার এবং ক্রিটিক্যাল সামারি নিজেরাই বের করব। নেক্সট টু দ্যাট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে থিম অ্যান্ড থিমস। আমরা জানি একটা পোয়েমে একটা সেন্ট্রাল থিম থাকে বা একটা মেজর থিম থাকে, এবং এই মেজর থিমের পেছনে কিছু অ্যাসোসিয়েটিং থিমস থাকে, ছোট ছোট কিছু থিম থাকে, এবং সবগুলো থিম মিলে একটা সেন্ট্রাল থিম দাঁড় করি আমরা, এবং সেটাকে টার্গেট করে সেটার দিকে আমাদের ভাবনাগুলোকে আমরা ওরিয়েন্ট করে দিই। এরপরে আমরা জানবো একটা পোয়েমের টোন এবং মুড কি, টোন মুড কাকে বলে, এবং আজকের পোয়েমের টোন কি, মুড কি, এবং এদের মধ্যে যে একটা শাটল একটা ডিফারেন্স হচ্ছে, সেই ডিফারেন্সটা কেমন এটা আমরা নির্ণয় করব। এরপরে আমরা জানবো খুব হাই প্রোফাইল একটা জিনিস, সেটা হচ্ছে ফিগার্স অফ স্পিচ। আমরা জানি বাকি সব শাস্ত্রের ভাষার সঙ্গে লিটারেচারের শৈলীর পার্থক্য নির্মিত হয় এই ফিগার্স অফ স্পিচের মাধ্যমে। আমরা জানবো ফিগার্স অফ স্পিচ কাকে বলে এবং এই পোয়েমের স্পেশালি ফিগারগুলো কি কি। আর লাস্টলি আমরা যেটা জানবো সেটা হচ্ছে পোয়েটস পজিশন। একটা পোয়েমের সঙ্গে পোয়েটের ইনভলভমেন্ট কি, এবং এই পোয়েমে আমাদের পোয়েটের ইনভলভমেন্ট কোন দিকে এবং কতটা। তো চলো আমরা কাল বিলম্ব না করে মূল পড়ায় চলে যাই। আমরা প্রথমেই যে জিনিসটা জানবো, আইডিয়া অন প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি কথা বলে রাখা দরকার যে এই যে আইডিয়া অন প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম, এটা হচ্ছে তোমাদের ব্যাকগ্রাউন্ড স্টাডি। হয়তো এই বিষয়টির পার্ট সির আনসার করতে গিয়ে হয়তো তোমাদের হুবহু এই জিনিসটি লাগবে না, কিন্তু এই জিনিসটি তোমাদের লাগবে যখন তোমরা 4th ইয়ারে উঠবে বা যখন তোমরা 3rd ইয়ারে উঠবে। তো প্রথমেই একটি আইডিয়া দিই তোমাদেরকে। তোমরা তো এখন 1st ইয়ারে পড়ো, তোমরা সবেমাত্র অনার্সের নবীশ স্টুডেন্ট, কিন্তু তোমাদেরকে পোয়েম ক্রিটিসাইজ করতে বলা হয়। তাহলে এটা কোন ধরনের স্টাডি? তোমাদের প্রথম মাথায় রাখতে হবে, তোমরা যখন ইংলিশ রিডিং স্কিলসের পার্ট সিতে পোয়েম অ্যানালাইজ করবে, ইউ আর নো মোর এন স্টুডেন্ট, ইউ উইল বি আ ক্রিটিক। তোমরা সমালোচক হয়ে যাবে। তাহলে আমরা জানি এই যে সমালোচনা শেখানো হয় বা এই যে সমালোচনা তোমরা করো, এটা কোন ধরনের সমালোচনা? এটাকে বলা হয় প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম। তাহলে সেটা কি আমরা জানি। এই দেখো 1920-র আগে ইংলিশ লিটারেচারের ক্রিটিসিজম যেটা ছিল সেটা ছিল অর্থোডক্স বা ক্লাসিক্যাল ক্রিটিসিজম।
সেখানে যেটা হতো, আহ, আগে পোয়েটের নাম জানতো, এই পোয়েমটি কে লিখেছেন, সেই পোয়েট যদি হাই প্রোফাইল হন, সেই পোয়েটের পোয়েমের ক্রিটিসিজম যে কেউ করতে পারবেন না, বোদ্ধা হতে হবে। কিন্তু এই যে প্র্যাকটিক্যাল ক্রিটিসিজমের যে ধারাটি, এটা ইংলিশ ক্রিটিসিজম একটা নতুন সংযোজন। এটা কিভাবে হয়েছিল? 1920-তে ক্যামব্রিজ ইউনিভার্সিটির একজন পণ্ডিত ব্যক্তি, একজন শিক্ষাবিদ, আইএ রিচার্ডস, ওনার পুরো নাম হচ্ছে আইভর আর্মস্ট্রং রিচার্ডস। উনি এই ধারাটি শুরু করলেন কিভাবে? উনি ওনার স্টুডেন্টদেরকে উনি বললেন, তোমরা পোয়েমকে যেভাবে পড়ো, যেভাবে বুঝো, সেভাবে ইন্টারপ্রেট করো। এবং উনি যেটার দিকে ইন্সপায়ার করেছেন, দেখো, এই যে আইএ রিচার্ডসি ভদ্রলোক, উনি যেদিকে ইন্সপায়ার করেছেন সেটা হচ্ছে টু কনসেন্ট্রেট অন দ্য ওয়ার্ডস অন দ্য পেজ। উনি বললেন যে পেজে যে ওয়ার্ডগুলো দেখতে পাও, এর আলোকে এর দিকে মনোযোগ দিয়ে তোমরা নির্ণয় করো এই কবিতা কি মিন করছে। তো বুঝতেই পারছো, এটা একটা রীতি বদল, এটা একটা প্রথা বদল, যেটা 1920s থেকে, মানে 1920-এর দশক থেকে এটা শুরু হলো। এতে কি হলো তোমরা ধারণাই করতে পারছো, এতে পোয়েম অ্যানালাইজ করাটা অনেকটা থিওরিটিক্যাল হয়ে গেল এবং পুরনো প্রথা থেকে বেরিয়ে আসা হলো এর মাধ্যমে। এতে কি হলো? ইট শর্ট ফর অল দ্য মিনিংস টু অ্যাচিভ অর্গানাইজড রেসপন্স। হ্যাঁ, এতে করে যেটা হলো যে এই প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম আহ্বান জানালো, খুঁজলো, ওয়েলকাম করলো কোনটাকে? অল দ্য মিনিংস। একটা পোয়েমের যত সম্ভাব্য মিনিং হতে পারে। তুমি স্টুডেন্ট, তুমি লার্নার, কেউ টিচার, কেউ পণ্ডিত, নানা জনের কাছে একটা পোয়েমের নানা মিনিং হতে পারে। এই সমস্ত মিনিংগুলোকে নিয়ে একটা অর্গানাইজড রেসপন্স, এটা নির্ণয় করার কাজটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম। আমি অত্যন্ত সংক্ষেপে বলছি, তোমরা হয়তো এই ফার্স্ট ইয়ারে এটার একদম ইনস্ট্যান্ট বেনিফিটটা পাবে না, কিন্তু যখন ফোর্থ ইয়ারে যাবে তখন এই কথাগুলো তোমাদের কানে বাজবে, বা এতে করে তোমরা কিছুটা হলেও এক্সপার্ট হবে এই ফিল্ডে। এরপরে যেটা, এই প্র্যাকটিক্যাল ক্রিটিসিজমটি তো 1920-এ শুরু হলো, 20-এর দশকে। এতে ইংলিশ লিটারেচারের যে ক্রিটিসিজম, এখানে একটি নতুন ধারা সূচিত হলো, সেটা হচ্ছে কি? নিউ ক্রিটিসিজম, নব্য সাহিত্য সমালোচনা শুরু হলো। এবং এই সমালোচনায় তোমরা দুজন ব্যক্তির নাম জানবে যারা এই রিচার্ড সাহেবের ছাত্র। একজন হচ্ছেন এফআর লেভিস, আর একজন হচ্ছেন এমসন। এই লেভিস এবং এমসন, ওনারা কি করলেন? এই লেভিস সাহেব উনি কিন্তু নিউ ক্রিটিসিজম, এবং এমসন সাহেবও নিউ ক্রিটিসিজমে কন্ট্রিবিউট করলেন। এবং স্পেশালি লেভিস সাহেব, যিনি এফআর লেভিস, উনি কিন্তু স্ক্রুটিনি মুভমেন্ট এটাকে প্রমোট করলেন। এই মুভমেন্টটা হচ্ছে কি? এই মুভমেন্টের স্লোগান ছিল হচ্ছে টেক্সট উইদাউট কনটেক্সট। একটা লিটারেচারের পিস যেমন পেয়েছো, তুমি যা বুঝো, কনটেক্সট বোঝার দরকার নেই, তুমি তোমার মতো করে তর্জমা করো। তো তারই অংশ হিসেবে কিন্তু তোমরা অনার্স ফার্স্ট ইয়ারে বসে কবিতা সমালোচনা করছো, তোমার জ্ঞানে যা ধরে তার আলোকে সমালোচনা করছো। আশা করি বুঝতে পেরেছ। তো চলো, এখানে একটি কথা বলে রাখা দরকার যে ইংলিশ রিডিং স্কিলে পার্ট সিতে তোমরা যে পোয়েমটা পাবে, নিয়ম হচ্ছে এই পোয়েমটির পয়েন্টকে, এই পোয়েমটির নাম কি, এটি তুমি যেন জানো না। ওই যে বললাম, টেক্সট উইদাউট কনটেক্সট। হ্যাঁ, এই দেখো কি বলেছিলাম, দ্য ওয়ার্ডস অন দ্য পেজ। পেজে যে ওয়ার্ডগুলো আছে তার আলোকে তর্জমা করো। তাহলে কি হয়েছে? তোমাকে টেক্সট উইদাউট কনটেক্সট এই ধারায় এই পোয়েমের সমালোচনা করতে হবে। এখন তুমি যদি জানো এই পোয়েমটা কার লেখা, তুমি জানলেও না জেনে থাকবে, তুমি যেন অন্ধের মতো বিচার করছো, তুমি যেন জাজ। যদি আমি জানি যে এই পোয়েমটা ওই কবির লেখা, অথবা এই পোয়েমটির নাম এটা, কিন্তু দেখবে তোমাদের পার্সিতে যে কোয়েশ্চেনটা দেওয়া থাকবে, সাজানো থাকবে তোমাদের এক্সামের সময়, তখন দেখবে এখানে কিন্তু পোয়েমের নাম দেওয়া থাকে না এবং পোয়েটের নামও দেওয়া থাকে না। তার মানে তোমাকে একদম ব্লাইন্ডলি জাজ করতে হবে, আনবায়াসলি জাজ করতে হবে। তো চলো, সময় ক্ষেপণ না করে আমরা পড়ায় চলে যাই। এই যে পোয়েমটা দেখি আমরা এই পোয়েমটার সমালোচনা করতে পারছি কিনা। দেখো, হুজুর সিজার আই থিঙ্ক আই নো, ধরো এটাই পরীক্ষা আসলো। এই বনানীটি কার আমি জানি না। একটু কথা এখানে বলে রাখি, তোমাদের পরীক্ষা যখন পোয়েম আসবে, তোমরা নিদেন পক্ষে 3 বার পোয়েমটা পড়ার চেষ্টা করবে। প্রথম কাজ হচ্ছে পোয়েমটার দিকে অন্তত 3 বার
স্কিম থ্রু করে যাওয়া, একটু কন্টেমপ্লেট করা। তো প্রথম বলেছে হুজুর দিস আর আই থিঙ্ক আই নো। আমি বুঝতে পারছি এখানে একজন স্পিকার আছেন যিনি বলছেন যে এই বনানীটি কার, আমার মনে হচ্ছে আমি তাকে চিনি। দেখেছ, আমার মনে হচ্ছে আমি তাকে চিনি। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো, এবং তার বাড়িটাও বোধ করি এই গ্রামেই হবে। হি উইল নট সি মি স্টপিং হিয়ার, তিনি হয়তো দেখবেন না যে আমি এখানে দাঁড়িয়ে আছি। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, আমি কি করছি দাঁড়িয়ে এখানে? আমি দেখছি যে তার বনানীটা স্নোতে ছেয়ে যাচ্ছে। তাহলে এই 4 লাইনের যদি আবার তর্জমা করি তাহলে কি পাই দেখো, হুজুরস দিস আর আই থিঙ্ক আই নো, এই বনানীটি কার, আমার মনে হচ্ছে আমি তাকে চিনি। অথবা এই বনানীটি কার, বোধহয় আমি জানি। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো, এবং বোধ করি তার বাড়িটা ওই গ্রামেই হবে। হি উইল নট সি মি স্টপিং হিয়ার, সে হয়তো দেখবে না যে আমি এখানে দাঁড়িয়ে আছি। ওয়াস ইজ ইউর স্টিল আপ উইথ স্নো, তার বনানী যে স্নোতে ছেয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে, এটা যে আমি দেখছি, বোধহয় সে এটা দেখবে না। এবার আসো, মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ার, আমার ছোট্ট ঘোড়া, আমার টাট্টু ঘোড়া যেটা, সেটা ভাবছে আমি কি অদ্ভুত কাণ্ডটাই না করছি। মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ার। আমরা তাহলে এতক্ষণ দেখতে পেলাম স্পিকার একা, স্পিকার একা বনানী দেখছেন, তাই না? এখানে আই স্পিকার, এখানে জানতে পারলাম যে তার সঙ্গে একটা হর্স আছে। সে কিসে করে জার্নি করছে? হর্সে করে জার্নি করছে। মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ার, আমার ছোট্ট ঘোড়া হয়তো ভাবছে কি অদ্ভুত কাণ্ডটাই না করছি আমি। কুয়ার, কুয়ার মানে অদ্ভুত, উড়ে কিম্ভূত কিমাকা, অবাক করা ঘটনা। হ্যাঁ, কুয়ার। টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নিয়ার, কি কাণ্ড করছি আমি? আমি এখানে দাঁড়িয়ে গেছি এই বনানী দেখতে, বনানীর সৌন্দর্য দেখতে, কিন্তু ব্যাপার হচ্ছে কি আশেপাশে কোনো ফার্ম হাউস নেই। আমার ছোট্ট ঘোড়া ভাবছে যে আমি কি অদ্ভুত কাণ্ডটাই না করছি। কোথায় দাঁড়িয়ে গেছি আমি ঘোড়াটাকে নিয়ে? বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, আগেই জেনেছ এই বনানীর আশেপাশে কোনো ফার্ম হাউস নেই। এবার শোনো, এই বনানীটির যেখানটায় আমাদের স্পিকার অবস্থান নিয়েছেন তার একদিকে হচ্ছে উডস, তার মানে এই উডসটা রাস্তার এক পাশে, অ্যান্ড ফ্রোজেন লেক, তাহলে রাস্তার অপর পাশে কি? ফ্রোজেন লেক, তুষারে ছেয়ে যাওয়া একটি লেক, হ্রদ, তুষার জমা একটা লেক একদিকে, আর একদিকে কি? বনানী। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, এবার দেখো অ্যাটমসফিয়ারটা কেমন দিনে দাঁড়িয়ে গেছেন। এটা হচ্ছে দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, বছরের অন্ধকারতম সন্ধ্যায়। এই যে ডার্কেস্ট ইভিনিং, এটা কেমন ইমেজ? এটা ফ্রাস্ট্রেটিং ইমেজ। তার মানে দেখলাম যে বেলারও আয় নেই, তেমন একটা বেলা হাতে নেই, সন্ধ্যা নেমেছে। আশা করি তোমরা চিত্রকল্পটা বুঝতে পেরেছ যে অন্ধকারতম সন্ধ্যা বছরে, আর আমি দাঁড়িয়ে আছি কোথায়? দেখো ডার্কেস্ট ইভিনিং, এটা তোমরা একটু মার্ক করে নিতে পারো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইমেজ যেটা তোমাদের ওই ফিগার বের করার সময় লাগবে। তারপর দেখো ফ্রোজেন লেক, এগুলো কিন্তু ইমেজ। তাহলে দেখো আমাদের একজন স্পিকারের অস্তিত্ব পেলাম, তিনি এক বনানী দেখে মুগ্ধ হয়েছেন, বিমোহিত হয়েছে, যদিও তিনি বনানীর মালিককে জানেন না, অথবা তিনি বোধ করছেন জানেন, আর তিনি হয়তো তাকে চেনেন না, অথবা বলছেন চেনেন। এখন তার সঙ্গে কে? একটা ছোট টাট্টু ঘোড়া, সেই ঘোড়াটা তাকে নিয়ে যাচ্ছে, এবং ঘোড়াটা তাকে যেন সতর্ক করছে, ঘোড়াটা তাকে যেন মনে করছে যে এই ভদ্রলোক একটা অদ্ভুত কাজ করছে। এখন দেখি এই ঘোড়াটা যদি স্পিকারের সঙ্গী হয়, দেখো এই ঘোড়াটা কিন্তু তার সঙ্গী, সে ঘোড়ার উপর বসেছে, তার মানে কি
ঘোড়া তার আসন, তার দুই পায়ের মাঝখানে ঘোড়াটা, তাই না? এটাকে আমরা যদি ধরে নেই যে ঘোড়াটা তারই সঙ্গে সন্নিহিত একটা সত্তা, তাহলে দেখো এই ঘোড়াটা তার সতর্ককারী হয়ে যাচ্ছে। কিভাবে সতর্ক করছে? গিভস হিজ হার্নেস বেলস আ শেক। তোমরা জানো যে অনেক পশুর গলায় ঘন্টা দেয়া থাকে, আমাদের এই ঘোড়াটারও গলায় একটা ঘন্টা আছে, সতর্ককারী ঘন্টা, হ্যাঁ, সতর্ক ঘন্টার ধ্বনি, হার্নেস বেলস। এই ঘোড়াটার গলায় একটা ঘন্টা ধ্বনি আছে। ঘোড়াটা কি করবে? ঘোড়া যেহেতু মনে করছে যে আমি অদ্ভুত কাজ করছি, ঘোড়াটা কি করছে? সে তার ঘন্টা বাজাচ্ছে। তো আস্ক ইফ দেয়ার ইজ আ মিস্টেক। সে যেন জিজ্ঞেস করছে যে মালিক মনিব, তোমার কোনো ভুল হচ্ছে না তো? হ্যাঁ। The only other sounds the sweep of easy wind and downy flake. আমরা এখানে একটু খেয়াল করি, এখানে দুটো সতর্কতার ধ্বনি আমরা পাবো। এই দুটো সতর্কতার ধ্বনিকে আমরা যদি দুরকম রিয়েলাইজেশন ভাবি, মেসেজ ভাবি, তাহলে কেমন দাঁড়ায় দেখো। একটা মেসেজ আমাদের স্পিকারে ঘোড়া দিচ্ছে, হ্যাঁ, একটা মেসেজ দিচ্ছে স্পিকারে ঘোড়া নিজে। সে কিভাবে সতর্ক করছে? হার্নেস বেলসের মাধ্যমে কি করছে দেখো, সে হার্নেস বেলসে নাড়া দেওয়ার মাধ্যমে সে সতর্ক করছে, জিজ্ঞেস করছে কোনো ভুল হচ্ছে কিনা। আর একটা সতর্কতার ধ্বনি কে দিচ্ছে? অনলি আদার সাউন্ডস দ্য সুইপ। আর একটা ধ্বনি, সেটা হচ্ছে তরঙ্গ ধ্বনি। তরঙ্গ ধ্বনি শুনতে পাচ্ছি। সুইপ তোমরা বুঝেছো, এটা এক প্রকারের ধ্বনি। আর এখানে ধ্বনিটা কেমন একটু পরের লাইনটা পড়লে বুঝবে। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ। আমি আর একটা ধ্বনি শুনতে পেলাম, তরঙ্গ ধ্বনি। কিসের তরঙ্গ ধ্বনি? অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক। দেখো এই দুটো কিন্তু ইমেজ, হ্যাঁ, ইজি উইন্ড এটা একটা ইমেজ, ডাউনি ফ্লেক এটা একটা ইমেজ। দেখো সে কি করছে? সুইপ করছে। এই ইজি উইন্ড আর ডাউনি ফ্লেক দুটো, সে মানে তারা, তারা মিলে একটা সুইপ, একটা তরঙ্গধ্বনি তৈরি করছে। এই গেল একটা সতর্কতার জায়গা। কেমন? আর একটা সতর্কধ্বনি কে দিচ্ছে? ঘোড়া। তাহলে আমরা কি বলতে পারি না, একটা হচ্ছে ইন্টারনাল রিয়েলাইজেশন, ইন্টারনাল সেলফ এ মেসেজ, ইন্টারনাল সেলফ এ রিয়েলাইজেশন, আর একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আউটার ওয়ার্ল্ড, এক্সটার্নাল ওয়ার্ল্ড তাকে সতর্ক করে দিচ্ছে। আমাদের স্পিকারকে একদিকে যেমন তার নিজস্ব জগতের সেলফ, যদি আমি ঘোড়াটাকে ধরি তাহলে বাহ্যিক সেলফ, তার মানে জীবনের যে গতি, সে সতর্ক করে দিচ্ছে। হ্যাঁ, এই দুটো ধ্বনি মিলে একটা মেসেজ তৈরি করেছে আমাদের অথরের কাছে। ওই যে তোমরা দেখবে যে এই যে গতিটা, এটা কিন্তু ওই পোয়েমের একটা গুরুত্বপূর্ণ মেসেজ। তোমরা যদি রবীন্দ্রনাথের বলাকা পড়ে থাকো তাহলে সেখানে দেখবে যে ধাও ধাও শুধু বেগে ধাও, উদ্দাম উধাও, যা কিছু তোমার সব দুই হাতে ফেলে ফেলে যাও। এই যে গতিতত্ত্ব, এখানে আমরা কিন্তু দেখতে পাই যে ঘোড়াও যেমন ছুটে যেতে চাচ্ছে, এগোতে চাচ্ছে, আর এই ইজি উইন্ড ডাউনি ফ্লেক তারা প্রবাহিত হয়ে তারা একটা ধ্বনি তৈরি করছে। এই দুটো মিলে একটা সতর্কতা বোধ জাগ্রত করলো আমাদের স্পিকারের মাথায়। স্পিকার কি অবস্থায় আছেন দেখো একটু পেছনে। স্পিকার কিন্তু ঠায় দাঁড়িয়ে আছেন, তিনি কিন্তু বনানীর প্রেমে পড়ে গেছেন। হ্যাঁ, যদিও বনানীর আশেপাশে যদি রাত নেমে যায়, এই যে রাত কিন্তু কাছাকাছি, এই দেখো ডার্কেস্ট ইভিনিং, ইভিনিং নেমে যাবে, থাকবেন কোথায় রাতে উনি? বনানীতে তো থাকা যাবে না। হ্যাঁ, কারণ বনানীতে তোমরা দেখছো যে বনানীতে এই যে স্নো ধেয়ে আসছে, বনানীতে থাকা যাবে? যাবে না। লেকে থাকা যাবে? যাবে না। কিন্তু উনি এই বনানী এবং লেকের মধ্যবর্তী একটা জায়গায় ঠায় দাঁড়িয়ে আছেন আর বনানীর সৌন্দর্য দেখছেন। কেমন? এখন তার রিয়েলাইজেশন হচ্ছে কিরকম? তাকে একটা রিয়েলাইজেশন দিল ওই ঘোড়াটা, নিজের ঘোড়া, আরেকটা হচ্ছে বাইরের বাতাস। এই দুই সত্তা মিলে তাকে রিয়েলাইজেশন দিল। কি রিয়েলাইজেশন দিল? দেখো, উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। বনানী প্রেমময়, বনানী নিবিড়, বনানী সুনিবিড়, লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। এখানে আমরা একটা সিলোজিজম পাবো, সিলোজিস্টিক কনসেপ্ট। এখানে অনেক কিছু বলার আছে। এই দেখো, বনানী আকর্ষণীয়, বনানী সুন্দর, কিন্তু বাট আই হ্যাভ প্রমিসড টু কিপ, কিন্তু আমার তো অনেক দূর যেতে হবে। এটা এরিস্টটলের একটা ফিলোসফি, সেটা হচ্ছে সিলোজিজম। তোমরা যদি ফিলোসফি পড়ে থাকো, যে
যদি এমনটা সম্ভব হতো তবে তো কোনো কথাই ছিল না, কিন্তু ব্যাপার হচ্ছে এটা। হ্যাঁ, ইফ বাট দেয়ারফর। এখানে তোমাদের আরেকটা মজার কথা বলে রাখি, এই পোয়েমটিতে আমাদের যে পোয়েট, তিনি কিন্তু একটা অদ্ভুত রাইমের খেলা খেলেছেন। এই রাইমটা ইরান দেশে ব্যবহার করা হয়, যেটাকে বলে রুবাইয়া। কেমন দেখো, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, ফোর্থ লাইন এক, থার্ড লাইনটা আলাদা। খাজা তোমার দরবারে মোর বিরত আজি এই, সরাও উপদেশের কাটা, মুক্তি আমার এই পথেই, দৃষ্টি দোষে দেখছো বাঁকা আমার সোজা সরল পথ, আমায় এবার ভালো দেখো তোমার রাঙা চক্ষুতেই। এই যে দেখো, তেই 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 পথ তেই, কেমন? এখানে একই জিনিস দেখি আমরা, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। এইটা হচ্ছে $1,000,000 রিয়েলাইজেশন, $1,000,000,000 রিয়েলাইজেশন। আমাদের স্পিকার এতক্ষণই বুঝতে পারলেন যে বনানী প্রেমময়, বনানী গাঢ় এবং বনানী নিবিড়, বাট আই হ্যাভ প্রমিজেস টু কি। এই লাভলি ডার্ক অ্যান্ড ডিপ একদিকে দাঁড়িয়ে আছে, আর একদিকে এই প্রমিজেস। হ্যাঁ, একদিকে হচ্ছে ইমোশন, ইমোশন, এই ইমোশন কি করলো, ইমোশন একদিকে দাঁড়িয়ে আছে, আহ্বান জানাচ্ছে তাকে। আর একদিকে হচ্ছে কি মোশন, প্রমিজেস টু কি, আমাকে তো প্রমিস রাখতে হবে। এটা হচ্ছে রিয়েলাইজেশন, এটা হচ্ছে রিয়ালিটি, কেমন? এটা হচ্ছে রিয়ালিটি, এটা তাকে ডাকছে। আর উল্টো দিকে প্রেমময় গভীর নিবিড় বনানী তাকে ডাকছে। এই দুটো মিলে সে কি রিয়েলাইজেশন পেলো, কি উপলব্ধিটা পেলো, অ্যান্ড মাস্ট গো বিফোর আই স্লিপ, আমাকে ঘুমানোর আগে বহু দূর যেতে হবে, অ্যান্ড মাস্ট গো বিফোর আই স্লিপ, এবং আমাকে মরে যাওয়ার আগে, এবং আমাকে চূড়ান্ত নিদ্রার আগে অনেক দূর যেতে হবে। তো সময় স্বল্পতার কারণে আমি কবিতা খুব দ্রুত টানলাম। এবার আসো আমরা একটু কমার্শিয়াল হই, আমাদের পরীক্ষায় যে আইটেমগুলো আসবে আমরা কিভাবে আনসার করবো। আমি আবার পয়েমটার কাছে আসবো। দেখো, এখন খুব সিম্পলি যদি আমরা কবিতাকে একটু অ্যানালাইজ করি, বলে যাই যেখানে একজন স্পিকার আছেন যিনি চারণ করে বেড়াচ্ছেন, ধরে নিই এটা তুমি বা আমি, তুমি আমাদের একটা লক্ষ্যের পানে ধাবিত হচ্ছে, তাই না? একটা গোলের দিকে ধাবিত হচ্ছে। পথিমধ্যে ক্ষণিক মোহ জাগানো, ক্ষণিক আকৃষ্ট করা কোনো কিছু তোমাকে একটু মুগ্ধ করলো, আর তুমি ঠায় দাঁড়িয়ে গেলে, তাই না? একটা অনিরাপদ জায়গায় দাঁড়িয়ে গেলে। ঠিক তখনই তোমাকে যদি উপলব্ধি এনে দেয়, সারাউন্ডিং কোনো কিছু, যে না তোমাকে তো অনেক দূর যেতে হবে, তেমন কিছু এখানে। তাহলে এটাই মোদ্দা কথা। আমরা তাহলে সাবজেক্ট ম্যাটারটা কি, এই পোয়েমের সাবজেক্ট ম্যাটারটা আমরা একটু বুঝে নেই। এই পোয়েমের সাবজেক্ট ম্যাটারটা একটু বুঝে নেই। সাবজেক্ট ম্যাটার হচ্ছে ট্রাঙ্কুইলিটি অফ নেচার। প্রথমেই দেখেছো। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি, তোমাদের এই স্লাইডটা তোমরা যখন রান করবে তখন দেখবে সাবজেক্ট ম্যাটার কাকে বলে আমি কিন্তু ছোট্ট করে সংজ্ঞা দিয়ে দিয়েছি। এগুলো তোমাদের কিন্তু ব্রিফ কোয়েশ্চেন আকারে আসতে পারে, এগুলো মুখস্থ করে নিবে, নোট করে নিবে। এই যে ছোট্ট করে লেখা আছে উপরে, ক্রিটিক্যাল সামারি কাকে বলে, উপরে কিন্তু ছোট্ট করে লেখা আছে। হ্যাঁ, আমি আজকে আর এলাবোরেট করে ব্যাখ্যা করছি না। এখানকার সাবজেক্ট ম্যাটার হচ্ছে প্রথমত ট্রাঙ্কুইলিটি অফ নেচার, নেচারের বিমুগ্ধতা, প্রশান্তি। ফেসিনেশন ফর আনএটেইনেবল, আমাদের এখানকার স্পিকার তিনি এমন একটা জিনিসের প্রেমে পড়েছেন যেটা অর্জন করতে পারবেন না, হ্যাঁ, যেটা আমাদের জীবনে হয়, আমরা যেটা পাওয়ার অযোগ্য সেই জিনিসটার পেছনে লেগে থাকি, আমাদের চূড়ান্ত লক্ষ্যকে ভুলে যাই। কামিং ব্যাক টু রিয়ালিটি, সেটা কি? বাস্তবতার দিকে প্রত্যাবর্তন, বাস্তবতার দিকে প্রত্যাবর্তন। ওই যে রবীন্দ্রনাথের কবিতা, ছবি তুমি কি কেবলই ছবি, ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে কি আকাশের নীল, ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে আধারেরও যাত্রী, তুমি কি তাদের মতো সত্যি নও ছবি, তুমি শুধু ছবি। এই যে এই মোহিনীর দিকে যে মানুষ মুগ্ধ হয়ে রিয়েলিটির দিকে ফিরে আসে। এর আগে যেটা বললাম রবীন্দ্রনাথের বলাকায় দেখো যে মেসেজটা, সেটা হচ্ছে ধাও ধাও শুধু বেগে ধাও উদ্দাম উধাও, যা কিছু তোমার সব দুই হাতে ফেলে ফেলে যাও। এটা মানব জীবনের প্রতিটি সত্তার মধ্যে কাজ করে, যে সে কখনো রোম্যান্টিসিজমের দিকে ধাবিত হবে, কখনো রিয়েলিজমের দিকে ধাবিত হবে, এবং আলটিমেটলি সে যখন একটু সমজদার হয় তখন সে রিয়েলিটির দিকে ফিরে আসবে। এরপরে যে জিনিসটা পেলাম, মোশন, মাস্ট টু গো বিফোর আই স্লিপ। হ্যাঁ, এরপরে কি সাবজেক্ট ম্যাটার পেলাম? ব্যাক টু ফর্ম। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাজ হচ্ছে এই সাবজেক্ট ম্যাটারগুলো এক করে, এই দেখো এই যে সাবজেক্ট ম্যাটারগুলো এক করে কিছু রুব্রিক্স দিয়ে, কিছু কানেক্টর দিয়ে তোমরা লাগিয়ে দিয়ে এটাকে ক্রিটিক্যাল সামারি বানাবে। অন্য সামারির সঙ্গে ক্রিটিক্যাল সামারি পার্থক্যটা কোথায় একটু দেখো। অন্য সামারি হচ্ছে
তারা এক্সপ্লিসিটলি যা পায় তাই সাম আপ করে। আর এই সামারির বিশেষত্ব হচ্ছে ডেসক্রাইবস এ স্টেটমেন্ট বিহাইন্ড দ্য ন্যারেটিভ, ন্যারেটিভের পেছনে কি কথা বলা আছে সেটা ব্যাখ্যা করে। এবার আসো এখানকার থিমগুলো তাহলে কি কি, এই দেখো এখানে থিমের সংখ্যাটা দেওয়া আছে, তোমরা একটু নোট করে নিও। হ্যাঁ, and directly or indirectly stated underlying that gives a lesson about human life and nature। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার যে লিটারেচারের পিস যাই হোক না কেন তার লক্ষ্যবস্তুকে মানুষ, তার লক্ষ্যবস্তুকে মানুষ। এই দেখো হিউম্যান লাইফ অ্যান্ড হিউম্যান নেচার, লিটারেরি পিসের ক্যারেক্টার যেই হোক সবসময় লক্ষ্যবস্তুকে মানুষ। ওকে, তাহলে এখানকার থিমগুলো দেখো। প্রথমত আইসোলেশন, একাকিত্ব, আমাদের স্পিকার একা ছিলেন। তারপরে চয়েস অফ লাইফ, তিনি চয়েস করতে দ্বিধান্বিত ছিলেন। সেই হিসেবে এই কবিতার অন্যতম একটা সাবজেক্ট ম্যাটার হচ্ছে চয়েস অফ লাইফ। এরপর হচ্ছে ডুয়ালিজম উইথ হিউম্যান সেলফ, আমাদের প্রত্যেকের মধ্যে দ্বৈত সত্তা কাজ করে, এদিকে যাবো নাকি ওদিকে যাবো, রোম্যান্টিক হবো নাকি রিয়ালিস্টিক হবো। তাহলে একইভাবে এখানকার সাবজেক্ট ম্যাটার হবে মোশন এবং ইমোশনের দ্বন্দ্ব। লাস্ট কথা হচ্ছে কমিটমেন্ট টু লাইফ, আমাদের জীবনের মূল সুরটা কি, কমিটমেন্ট। সবগুলো মিলিয়ে তোমরা একটা ক্রিটিক্যাল সামারি বানিয়ে দিবে, আশা করছি পারবে। এই এই ফ্রেজগুলো এক করে না কিছু কানেক্টর দিয়ে এটাকে ক্রিটিক্যাল সামারি বানিয়ে দিবে। এবার আসো টোন অ্যান্ড মোড কি, টোনের সংজ্ঞাটা দেয়া আছে দেখো, এই যে আউটার ইমপ্রেশন। টোন হচ্ছে কি, টোন হচ্ছে ভঙ্গি, আমাদের যিনি স্পিকার, পোয়েমের যিনি স্পিকার তার যে ভঙ্গিটা হচ্ছে টোন। এখানে স্পিকার টেম্পোরালি সিরেন, উনি অত্যন্ত প্রশান্ত এবং কিছুটা উদ্বিগ্ন, এটা আমি লিখে দিলাম যে এখানকার টোন হচ্ছে টেম্পোরারি সিরেন, যদিও উনি সাময়িক প্রশান্তিতে আছেন, পরে উনি অ্যাংশাস হয়ে গেছে। মুড কি, মুড হচ্ছে দ্য ডিসপোজিশন অ্যান্ড ফিলিং। তার মানে টোন হচ্ছে আমরা একটা মানুষের বাহ্যিক যে রিফ্লেকশনটা পাই, ভঙ্গিটা পাই, এটা হচ্ছে টোন। আর মুড হচ্ছে কি, তার ভেতরে যে ফিলিং, তার ভেতরে যে মেজাজ বিরাজ করে সেটা হচ্ছে কি মুড। এখানে কেমন মুড পাই, প্রথমে আমরা কন্টেনমেন্ট পাই, আমাদের স্পিকার উনি প্রশান্ত ছিলেন, পরে উনি কিন্তু কন্টেমপ্লেট করেছেন। তার মানে আরেকটা মুড হচ্ছে কন্টেমপ্লেশন। একটু তোমরা নোট করে নিও, কারণ এক একটা এই আইটেম নিয়ে একটা ব্রড কোয়েশ্চেন হতে পারে। এই টোন নিয়ে একটা ব্রড কোয়েশ্চেন হতে পারে 10 নম্বরে, মুড নিয়ে একটা ব্রড কোয়েশ্চেন হতে পারে 10 নম্বরে। চলো পরের পয়েন্টে চলে যাই। এই পোয়েমে ফিগার্স অফ স্পিচ দেওয়া আছে। বন্ধুরা ফিগার্স অফ স্পিচ নিয়ে তোমাদের কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ক্লাস হওয়া দরকার। এই পোয়েমে অনেক ফিগার্স অফ স্পিচ আছে, তো আমি তোমাদের এই ফিগারগুলো লিস্ট করে দিলাম। যেমন হুজুরস, দিজার, হ্যাঁ হুজুরস, হু, একই সাউন্ডের রিপিটেশন, এটা হচ্ছে লিটারেশন। এগুলো আমি পরবর্তী কোনো ক্লাসে যদি শুধু ফিগার্স অফ স্পিচের এলাবোরেশন সংজ্ঞা নিয়ে আলাপ করতে পারি করবো। এরপর আসো পার্সোনিফিকেশন। ওকে, পার্সোনিফিকেশন হচ্ছে যে লোক মানুষ না তাকে মানুষের মতো করে ট্রিট করা। যেমন এই যে ঘোড়াটা এখানে কথা বলছে, মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ার, এটা কিন্তু পার্সোনিফিকেশনের উদাহরণ। এরপরে ইমেজারি, ইমেজারি কি, অনেকগুলো ইমেজ মিলে যখন একটা চিত্রকল্প তৈরি করা হয়। এই পোয়েমটা পড়ার পরে আমাদের মাথায় একটা ছবি এসে হাজির হয়। এই পুরো ইমেজের কালেকশনটা হচ্ছে ইমেজারি। তো এই পুরো পোয়েমটা একটা চিত্রের একটা মিশেল, এই জন্য এই পুরো পোয়েমটাকেই এক এক প্যারা এক একটা ইমেজারি হাজির হয়েছে। সো এখানে ইমেজারি একটা গুরুত্বপূর্ণ ফিগার অফ স্পিচ। এরপরে আমরা দেখবো সিম্বলিজম। সিম্বলিজম কি, যেমন ঘোড়া, সে যেমন ওই যে বললাম ভেতরকার সত্তা, ইন্টারনাল সেলফের কথা বলছে, আবার আউটার ওয়ার্ল্ডের কথা বলছে কে, ওই যে ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেইকের মিলিত যে সুইপটা। তো এটাকে আমরা বলতে পারি পোয়েমের সিম্বলিজম আছে। এরপরে হাইপারবলি কি, হাইপারবলি হচ্ছে কোনো জিনিস এত অদ্ভুত করে বলা, এত বাড়িয়ে বলা যেটা রিয়েলিটি ধারে কাছেও না। কিন্তু এটা কেন বলা হয়, একটা বিষয়ের মেজাজ বা তীব্রতা বোঝানোর জন্য। যেমন এখানে আছে টু ওয়াশ ইজ উডস ফিল আপ উইথ স্নো, তার বনানীকে স্নো দিয়ে ঢেকে ফেলবে। আসলে তো একটা বনানীকে স্নো ঢেকে ফেলতে পারে না, তলিয়ে ফেলতে পারে না। এটা হাইপারবলির উদাহরণ। হ্যাঁ, তোমরা সংজ্ঞাটা দেখে নিলে মিলাতে পারবে। এরপরে মেটাফোর কি, দেখো একদম শেষ লাইনে আছে যে মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এখানে মাইল আর স্লিপ বলতে কিন্তু মাইলকে মাইলই বোঝাচ্ছে না, আর স্লিপ বলতে ঘুম বোঝাচ্ছে না। এখানে মাইল বলতে লম্বা জীবনের পথকে বোঝাচ্ছে, এবং স্লিপ বলতে বিশ্রাম, নিদ্রা, তন্দ্রাকেই শুধু বোঝাচ্ছে না, মৃত্যুকে বোঝাচ্ছে। হ্যাঁ, চূড়ান্ত গন্তব্যকে বোঝাচ্ছে, রেস্টকে বোঝাচ্ছে, এটার্নাল রেস্টকে বোঝাচ্ছে। সো আশা করছি তোমরা আরো কিছু ফিগার নিজেরা যোগ করে নিবে। আর পরীক্ষার খাতায় যদি এই ফিগার্স অফ স্পিচ লিখতে হয়, এই 5-6টা ফিগারকে হাইলাইট করে এক্সাম্পল সহকারে লিখবে। আশা করছি তোমরা পারবে।
এবার আসো এই গুরুত্বপূর্ণ কথা, এটা নিয়ে একটা ব্রড কোয়েশ্চেন হতে পারে যে পয়েন্টস পজিশন কি, এই পোয়েমে পোয়েটের পজিশন কি। পোয়েটের একটা হচ্ছে পোয়েটের পোয়েটিক পজিশন কি, আর একটা হচ্ছে পোয়েটের সোশ্যাল পজিশন কি, তোমরা দুটোই জেনে রাখবে। এই এখন আসো পজিশন বলতে কি বুঝি, পোয়েট যদি নিজেকে কবিতার বিষয়ের সঙ্গে জড়িয়ে ফেলেন, নিজেকেই যদি কবিতার বিষয়বস্তু বানিয়ে ফেলেন, এটাকে বলা হয় সাবজেক্টিভ পজিশন, ব্যক্তিবাচকতা, ব্যক্তিগতা। আর তিনি যদি বস্তুর দিকে ফোকাস রাখেন, বস্তুকে কবিতার আকর্ষণের বিষয়বস্তু বানান, আলোচনার বিষয়বস্তু বানান, সেটা হচ্ছে অবজেক্টিভিটি। এই কবিতার পোয়েটস পজিশন হচ্ছে অবজেক্টিভ মেজাজ, তবে এখানে সাবজেক্টিভ ডিনোটেশন আছে, কারণ তার পার্সোনাল রিয়েলাইজেশন আছে। এবং আমাদের এই যে পোয়েট, এখানে বলে দেই যে আসলে এই কবিতাটির কবি হচ্ছেন রবার্ট ফ্রস্ট, এবং এই পোয়েমটার নাম হচ্ছে স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। আমি আজকে প্র্যাকটিক্যাল ক্রিটিসিজমের পড়াচ্ছি বলে এখানে তোমাদের কাছে পোয়েট এবং পোয়েমের নামটা বললাম না, বলতে চাচ্ছিলাম না। সো এই পোয়েমে পোয়েটস পজিশনে আমরা অবজেক্টিভ একথাটা বলতে পারি, আবার এটাও বলতে পারি যে এখানে কবির যথেষ্ট সাবজেক্টিভ ডিনোটেশন, হ্যাঁ, সাবজেক্টিভ উপলব্ধি, হৃদয়ঙ্গম, এটা এখানে আছে। এবার আসো পোয়েটের সোশ্যাল পজিশন কি। সোশ্যাল পজিশন হচ্ছে হাম্বল অ্যান্ড রেসপন্সিবল পার্সন। সোশ্যালিস্টিক জায়গা থেকে দেখলে আমরা বলতে পারি যে এই পোয়েমটিতে আমাদের পোয়েট যথেষ্ট জেন্টেল, হাম্বল এবং সামাজিকভাবে দায়বদ্ধ একজন মানুষ। সামাজিকভাবে দায়বদ্ধ একজন মানুষ। ওই যে আমরা শুরুতে দেখি হুজুরস দিজার আই থিঙ্ক আই নো হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো হি উইল নট সি মি স্টপিং হিয়ার ওয়ান্স ইজ উডস ফিল আপ উইথ স্নো। তার মানে এটার মালিক যদি তাকে দেখে ফেলে তাহলে কি হবে, উনি যে আর একজন বনানী দেখছেন, এটা মালিক দেখলে কি হতে পারে। এখানে কিন্তু তার রেসপন্সিবিলিটি সেন্স আমরা দেখতে পাই। তো আশা করছি তোমরা পোয়েমটা ওভারঅল বুঝতে পেরেছো। তোমরা আরেকবার একটু পোয়েমের টেক্সটটা দেখো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা, তোমাদের যখন পোয়েমটা আসবে পরীক্ষায়, তোমরা প্রথমত চেষ্টা করবে পোয়েমটা কমপক্ষে 3 বার পড়তে, তারপর চেষ্টা করবে এই পোয়েমটার লিটারারি মিনিংটা বুঝতে, মানে আক্ষরিক অর্থটা। এরপরে তোমরা একটু আন্ডারলাইন মিনিং এর দিকে যাবে। এবং তোমাদেরকে লিটারেচারের স্টুডেন্ট হিসাবে প্রমোট করার জন্যই মূলত এটা। সো তোমরা কি করবে, তোমরা ক্রিটিক্যাল সামারি যখন তৈরি করবে বা ক্রিটিক্যাল অ্যানালাইসিস যখন করবে, তখন তোমরা এক একটা টার্মকে নিজে একটু কন্টেম্পলেট করবে। এই যে টার্মগুলো যেগুলো আমি হাইলাইট করে দিলাম, দেখো এই টার্মগুলো হাইলাইট করলে তুমি প্রথমে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়লে, পরে ফ্রেজ বাই ফ্রেজ পড়লে, এরপরে তুমি ফিগারের জায়গা থেকে পোয়েমটাকে দেখবে। হ্যাঁ, এভাবেই আশা করছি তোমরা কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন এই প্রশ্নটার, এই পোয়েমটার ভালো উত্তর দিতে পারবে। আর যে কথাটা বলা বাকি আছে সেটা হচ্ছে, তোমাদের কিন্তু এই পার্সিতে কিছু প্রশ্ন থাকে এই কবিতার বিষয়বস্তুর উপর ভিত্তি করে। এই কবিতায় কবি কি বলতে চেয়েছেন, তুমি কি মনে করো কবি তার পজিশন যথার্থভাবে ব্যক্ত করতে পেরেছেন, তুমি কি কবির পজিশনকে সমর্থন করো। সেখানে তোমাদের কিন্তু একটা বেনিফিট আছে। হ্যাঁ, কারণ তোমাদের বিগত বছরে দেখা যায় তোমাদের যে পোয়েমগুলো আসে সেটা হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি যে পেপারটা, ওখান থেকে পোয়েম আসে। যদিও আমাদের এই রিডিং স্কিলে পার্সিতে কিন্তু আনসিন পোয়েম দেয়ারই ট্রেডিশন, আনসিন পোয়েমই দেয়ার নিয়ম, কিন্তু তোমাদের দেখা যাচ্ছে কাকতালীয়ভাবে যে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি যে পেপারটা, তোমাদের পোয়েট্রি পেপারের পোয়েমগুলো কমন পড়ে। সেক্ষেত্রে তোমরা পোয়েম ভিত্তিক যদি প্রশ্ন আসে, সেটা আশা করছি ভালো উত্তর দিতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এরই মাধ্যমে আমরা চলে আসলাম আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে। আমরা আশা করছি রিডিং স্কিলের পার্সিতে আমরা যে টপিকগুলো পড়তে চেষ্টা করলাম, এই টপিকগুলোকে আমরা আরেকটু মনোযোগ দিয়ে বাসায় স্টাডি করব এবং একটু মৌলিক ধারণা নিয়ে পরীক্ষায় উত্তর করার মতো করে কনফিডেন্স জোগাড় করব। তো সবাইকে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। যদি তোমাদের এই টপিকের উপরে কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় এই ভিডিওটির নিচে যে কমেন্ট বক্স, সেখানে নির্দ্বিধায় প্রশ্ন করে রাখতে পারো। পরবর্তী ক্লাসে এই প্রশ্নের জবাব দিতে চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সবাই সাবধানে থেকো। আমরা বিশ্বাস করি আমাদের এই দুঃসময়, আমাদের এই মহামারীর এই দুঃসময় একদিন কেটে যাবে, আবার পৃথিবী শান্ত হবে, আমরা আবার ক্লাসরুমে দেখা করব এবং লাইব্রেরিতে
এবং ক্যাম্পাসে আমরা আবার মিলিত হব। সেই সুন্দর দিনের প্রত্যাশায় আজকের ক্লাসের এখানে ইতি টানছি। অল দ্য ভেরি বেস্ট।